জোনাথন সুইফট, আলেকজান্ডার পোপ, হেনরি ফিল্ডিং আর হচ্ছে থমাস গ্রে। আমরা একজন একজন করে রাইটারকে ধারাবাহিকভাবে শেষ করব। প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে জোনাথন সুইফট। আমরা জোনাথন সুইফট সম্পর্কে কিছু সাধারণ তথ্য জেনে নিয়ে তারপর এই রাইটার সম্পর্কে আরো যে অ্যাডভান্স আলোচনাগুলো আছে সেগুলো আমরা দেখব। তো জোনাথন সুইফট হচ্ছে মোস্ট স্যাটারিস্ট ছিলেন, অর্থাৎ উনি হচ্ছে ব্যঙ্গাত্মক রচনাগুলো বেশি করতেন। আর ওনার মৃত্যুর ইতিহাসটা হচ্ছে উনি শেষ বয়সে পাগল হয়ে গেছিলেন। পাগল, বোবা, বধির, এই তিন আশ্রয়ে শেষমেশ তার মৃত্যু হয়। সো উনি বেশ কিছু সাহিত্যকর্ম লিখেছে। ওনার জীবন কথা সম্পর্কে যেগুলো আছে এখানে, এইগুলো আপনারা নর্মাল বইগুলোতেও পাবেন, কিন্তু এই জীবন কথা থেকে আমাদের প্রশ্ন হয় না। সো যেখান থেকে আমাদের বিসিএস এ প্রশ্ন হবে না সেই জায়গাটাতে কখনোই প্রেশার নিব না, কারণ বিসিএস এ পড়ার অনেক জিনিস আছে। সো এটা আমিও পড়াবো না, আপনারাও পড়বেন না। মূল জায়গাতে চলে আসি। একদম রাইটার সম্পর্কে সবচেয়ে জরুরি জায়গা হচ্ছে ওনার উপাধিটা। যদি আমরা জোনাথন সুইফটের উপাধির দিকে যাই তাহলে এই লাইনটা আপনাকে একটু পড়তে হবে। লাইনটা পড়েন। বলা হচ্ছে তিনি বিখ্যাত ব্যঙ্গ, রঙ্গ, রসাত্মক সাহিত্য রচনা করেছেন। তার মানে আমরা এই ব্যঙ্গাত্মক বা রঙ্গ বা রসাত্মক সাহিত্যগুলো কে লিখেছেন এইটা আমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আকারে আসে, শুধু আনসারটা হবে হচ্ছে জোনাথন সুইফট। এর বেশি কিছু এই জায়গাতে না। আর ওনার সম্পর্কে যে কয়টা তথ্য আছে সবচেয়ে জরুরি হচ্ছে ওনার লেখা উপন্যাসগুলো। সো আমরা একটু উপন্যাসগুলো এক নজরে একটু পড়ে নিব। কি কি উপন্যাস আছে দেখেন, উপন্যাসগুলো পড়ে নিব। এগুলো মনে রাখার সিস্টেম বলবো এবং এখান থেকে এমসিকিউ সহকারে আমরা কিভাবে মনে রাখা যায় সে ব্যবস্থাও করব। তো দেখেন, আমরা এখান থেকে যেগুলো স্টার্ট দিব সেগুলো বেশি পড়বেন। এখান থেকেও আমরা স্টার্ট দিয়ে আলাদা আলাদা করে বাছাই করে দিব, ঠিক আছে? কি কি আছে পড়েন। প্রথমটা আছে এ মডেস্ট প্রপোজাল, তারপর আছে কি এ টেল অফ ছাপ, গালিভার্স ট্রাভেল, ড্রাপিয়ার্স লেটার, জার্নি টু স্টেলা, ব্যাটেল অফ বুকস, অনেকগুলো আছে। দেখেন এই কটা নাম একটু পড়েন। বলছে এ মডেস্ট প্রপোজাল, এ মডেস্ট প্রপোজাল, এগুলো হচ্ছে সব উপন্যাস। এগুলো কি সব বলেন? এগুলো সব হচ্ছে উপন্যাস। এগুলো সব উপন্যাস। আরেকটা উপন্যাস কি এ টেল অফ চাপ, গালিভার্স ট্রাভেল, ড্রাপিয়ার্স লেটার, এ জার্নি টু স্টেলা, ব্যাটেল অফ বুকস, ব্যাটেল অফ বুকস। এইগুলো কিভাবে মনে রাখবেন আমি সেইগুলোর দিকে আবার মনে রাখার গল্প দিব। একটা কনফিউশন এখান থেকে ক্লিয়ার করতে হবে। দ্য ব্যাটেল অফ লাইফ লিখছেন হচ্ছে ভিক্টোরিয়ান যুগের চার্লস ডিকেন্স। একটা হলো ব্যাটেল অফ বুকস আর এটা হলো ব্যাটেল অফ লাইফ। তো ব্যাটেল অফ লাইফ লিখেছেন কে? ব্যাটেল অফ লাইফ লিখেছেন ভিক্টোরিয়ান যুগের চার্লস ডিকেন্স। তাহলে একটা কনফিউশন আপনাদের জন্য খুব জরুরি, যেটা ক্লিয়ার করে নেন। ব্যাটেল অফ বুকস লিখেছেন হচ্ছে ভিক্টোরিয়ান যুগের চার্লস ডিকেন্স। আগেরটাতে ছিল ব্যাটেল অফ এই যে বুকস, ব্যাটেল অফ বুকস, এটা লিখেছেন কে? এটা লিখেছেন হচ্ছে জোনাথন সুইফট, জোনাথন সুইফট। এরপর আসি মনে রাখার গল্প। দেখেন সুইফট এই মনে রাখার গল্পটা একটু নিজের মতো করেও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন। তারপরেও আমি চেষ্টা করছি যে আমার মতো করে যেটা লিখেছি সেটা আপনাদের দেওয়ার জন্য। সুইফট ট্রাভেল শেষে ঘরে এসে তার স্ত্রী স্টেলাকে টাবে গোসলের মডেস্ট প্রপোজাল দিল। দেখেন এক লাইনের মধ্যে আমরা কয়টা সাহিত্য নিয়ে আসলাম, এক লাইনের মধ্যে কয়টা সাহিত্য নিয়ে আসলাম। সুইফট ট্রাভেল শেষে ঘরে এসে স্ত্রী স্টেলাকে টাবে গোসলের মডেস্ট প্রপোজাল দিল। এইখানে কিন্তু চারটা আছে। এখন এখান থেকে আমি দুইটা লাইন দিই, আপনারা একটু পড়েন। এইটা একটু পড়েন গালিভার্স ট্রাভেল সম্পর্কে। আমি এইটুকু একটু প্রবলেম। আমরা এখানে কিছু তথ্য একটু দেখে নেই যে তথ্যগুলো আমাদের জরুরি। দেখেন বলছে প্রকাশকাল গালিভার্স ট্রাভেল, এটার প্রকাশকাল কত সাল? 1726 সালে। আমরা বলছি যে জোনাথন সুইফটের একটা সাহিত্য বেশি পড়বো, সেটা হচ্ছে এই গালিভার্স ট্রাভেল। যদি আমাদের কোশ্চেন হয় তাহলে এখান থেকেই কোশ্চেনটা হবে। প্রকাশকাল হচ্ছে 1726 সালে প্রকাশিত। এটা একটা ব্যঙ্গাত্মক উপন্যাস। আর বিভিন্ন অভিযানে এই উপন্যাসের মূল চরিত্র হচ্ছে মার্টিন স্ক্রিবলার্স, মার্টিন স্ক্রিবলার্স। আর এই মার্টিন স্ক্রিবলার্সের আরেকটা নাম হচ্ছে ল্যামুয়েল গালিভার, ল্যামুয়েল গালিভার। তো যিনি 4টা দেশ ভ্রমণ করেছেন আর পরীক্ষার হলে আমাদের এই দেশগুলোর নামই চেয়ে থাকে। সো সেই দেশগুলোর নামটা একটু দেখে নেই আমরা। এইখানে এই 4টা লাইন একটু পড়েন। বামুনের দেশ, দানবের দেশ, লালুপুটানদের দেশ এবং হুইন হামজের নামক ঘোড়ার দেশ। সো 1 নম্বর বামুনের দেশ, ভয়েস টু লিলিপুট। 2 নম্বর দানবের দেশ, এই ভয়েস টু ব্রবডিঙ্গেস। এরপরে কি বলা আছে? লালিপুটানের দেশ, আর এটা হচ্ছে হুইন হামস নামক ঘোড়ার দেশ। এই 4টা দেশে ভ্রমণ করেছে কে? মার্টিন স্ক্রিবলার্স। তাহলে আমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে ক্যারেক্টার বিষয়ে, যে ক্যারেক্টারটাকে এখান ক্যারেক্টার হচ্ছে মার্টিন স্ক্রিবলার্স। মানে আপনাদেরকে এই ক্যারেক্টারটি মনে রাখতে হবে। মার্টিন স্ক্রিবলার্স কোন উপন্যাসের চরিত্র? গালিভার্স ট্রাভেলের চরিত্র হচ্ছে মার্টিন স্ক্রিবলার্স। গালিভার্স ট্রাভেলের চরিত্র মার্টিন স্ক্রিবলার্স। সো আমরা এখন এই জিনিসগুলো এমসিকিউ আকারে দেখি। আমাদের কিন্তু জোনাথন সুইফট পড়া ওকে,
এখন আমরা একটু পড়ি। দেখেন 1 নম্বর প্রশ্ন সলভ করেন। কোশ্চেন নাম্বার 1, দ্য মোস্ট ফেমাস স্যাটারিস্ট ইন ইংলিশ লিটারেচার, ইংরেজি সাহিত্যের সবচেয়ে বড় স্যাটারিস্ট কে বা ব্যঙ্গাত্মক রচয়িতা কে? আনসারটা কি হবে? আমরা খুব নিঃসন্দেহে বলতে পারি যেহেতু জোনাথন সুইফট পড়ছি। এখন এইটা অনেকেই মনে রাখতে পারবেন কিভাবে? আরাফাত বলেছেন আনসার হচ্ছে 1। এইটা মনে রাখার উপায়টা হচ্ছে এই যে সুইফট শব্দটা আছে না, সুইফট, সুইফট মানে কি তাড়াতাড়ি বা দ্রুত। সো স্যাটারিস্ট হতে হলে কেউ যদি ব্যঙ্গাত্মক কিছু লিখতে চায় তাহলে তাকে খুব চটপটে বা সুইফট বা হতে হয়। এই দিক থেকে আপনি বলে মনে রাখতে পারেন মোস্ট ফেমাস স্যাটারিস্টকে জোনাথন সুইফট। এটা একটা ক্লু মাত্র, পরীক্ষায় কিন্তু আপনি সরাসরি এগুলো যদি টানা মুখস্থ করেন মনে থাকবে না, ছোটোখাটো কিছু একটা ক্লু দিয়ে এগুলোকে মিলিয়ে মনে রাখার চেষ্টা করতে হবে। 2 নাম্বারটা পড়েন। 2 নম্বরে বলছে ডিসকাস দ্য কন্টেম্পোরারি রিলেভেন্স অফ গালিভার্স ট্রাভেল, মানে হচ্ছে সমসাময়িক যে প্রাসঙ্গিকতা সেই বিষয়ে। সমসাময়িক প্রাসঙ্গিকতা, দেখেন এই 2 নম্বরটা আলোচনা করেন। ডিসকাস দ্য কন্টেম্পোরারি রিলেভেন্স অফ গালিভার্স ট্রাভেল, মানে গালিভার্স ট্রাভেলের সমসাময়িক যে প্রাসঙ্গিকতা সেটা কি? সেইটা হচ্ছে এটা পাস্টের ক্ষেত্রেও প্রযোজ্য ছিল, প্রেজেন্টের ক্ষেত্রে এবং ফিউচারের ক্ষেত্রে, সকল ক্ষেত্রে এই গালিভার্স ট্রাভেলের উপন্যাসের মূল বিষয়গুলো আবেদনময়ী বা এগুলো কার্যকরী বা প্রয়োজনীয় বা মানুষের কাছে ভালো লাগার বিষয়। দ্যাটস ওয়াই এই সেন্টেন্সটা করা হয়েছে। আনসারটা হচ্ছে ফর অল টাইমস। 3 নাম্বার প্রশ্ন, জোনাথন সুইফট বিলংস টু, জোনাথন সুইফট বিলংস টু আনসারটা কি হবে? এই প্রশ্নটা আমি আনসারটা যারা পড়াশোনা করেন তারা জানবেন, নতুবা জানবেন না, কারণ আমি এখনো পড়াইনি। এটা হলো যুগ ভাগ হিসাবে, এইটা হচ্ছে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের রাইটার হচ্ছে জোনাথন সুইফট, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের লেখক হচ্ছে জোনাথন সুইফট। উনি হচ্ছে ঔপন্যাসিক, তিনি সবচেয়ে বেশি কি লিখেছেন? উপন্যাস লিখেছেন। আমরা সেই উপন্যাসগুলো কিন্তু গল্প আকারেও দেখেছি। 4 নাম্বার বলেন, জোনাথন সুইফট ইজ দ্য অথর অফ, এইখানকার মধ্যে কোনটা জোনাথন সুইফট লিখেছে? বলেন জোনাথন সুইফটের লেখা কোনটি? জোনাথন সুইফট ইজ দ্য অথর অফ, এটা বলেন তো আনসার কি হবে? তসলিম বলছেন হচ্ছে 4-এর ডি, গালিভার্স ট্রাভেল। ওইখানে দেখো, তাহলে জোনাথন সুইফট লিখছে গালিভার্স ট্রাভেল। আমরা ওই যে বলছিলাম যে জোনাথন সুইফটের উপন্যাসে ট্রাভেল করে তার স্ত্রী স্টেলাকে টাবে গোসলের মডেস্ট প্রপোজাল দিয়েছিল। ওই লাইনটা মনে আছে? যেই লাইনের মধ্যে আমরা 4টা সাহিত্যকে মনে রেখেছিলাম। তো ট্রাভেল শেষে স্টেলাকে, জোনাথন সুইফট ট্রাভেল শেষে তার স্ত্রী স্টেলাকে টাবে গোসলের মডেস্ট প্রপোজাল দিয়েছিল। সেইখান থেকে এইটা হচ্ছে গালিভার্স ট্রাভেল। আর গালিভার্স ট্রাভেলের চরিত্র হচ্ছে একটা ক্যারেক্টার কে ছিল? মার্টিন স্ক্রিবলার্স বা ল্যামুয়েল গালিভার। 5 নাম্বার, গালিভার্স ট্রাভেল হ্যাজ বিন রিটেন বাই, গালিভার্স ট্রাভেল কে লিখেছে? একদম সহজ, এটাও তো জানেন। গালিভার্স ট্রাভেল কে লিখেছে? আনসারটা হচ্ছে জোনাথন সুইফট, এটা পারবেন। এইটা পড়েন। এই প্রশ্নটা একটু ঘুরিয়ে প্রশ্ন হবে। দেখেন আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে বিসিএস এর যে কোশ্চেনগুলো আসে আপনারা দেখবেন যে 1 বছর থেকে যখন কোশ্চেনটা আরেক বছরে রিপিট হয় তখন কোশ্চেনটা উল্টে দেয়, অর্থাৎ প্রশ্নটাকে করে আনসার আর আনসারটাকে করে প্রশ্ন। সেইমভাবে এই ঘটনাটা এখানে ঘটতে পারে 7 নাম্বার প্রশ্নে। দেখেন 7 নাম্বার প্রশ্নে বলছে কি? 7 নাম্বার প্রশ্নে বলছে যে হোয়াট ইজ রিগার্ডেড দ্য বিটারেস্ট স্যাটায়ার অফ 18th সেঞ্চুরি, 18 শতকের সবচেয়ে তিক্ত স্যাটায়ার কোনটি? 18 শতকের সবচেয়ে তিক্ত স্যাটায়ার কোনটি? ভালো কথা, এখানে আনসারটা হচ্ছে 4 নাম্বার গালিভার্স ট্রাভেল। এই কথাটাই আপনাকে ঘুরিয়ে বলবে যে গালিভার্স ট্রাভেল কোন শতকের সবচেয়ে তিক্ত ব্যঙ্গাত্মক রচনা। দেখেন বিটারেস্ট মানে হচ্ছে তিক্ত ব্যঙ্গাত্মক রচনা, তো এই গালিভার্স ট্রাভেলসটাকে উপরে দিয়ে বলবে কোন শতকের তিক্ত ব্যঙ্গাত্মক রচনা। আনসারে থাকবে 18 শতক, 19 শতক, 20 শতক। তাহলে কোশ্চেনটা জাস্ট উপর নিচ করে দিবে, তখন এই আনসারটা আপনাকে 18 শতক দাগাতে হবে। তাহলে বুঝতে পারছি যে কোশ্চেনটা কিভাবে উল্টো করে। এইভাবে আপনারা বিসিএস এর কোশ্চেনগুলো গবেষণা করে কিন্তু পড়বেন, তাহলে বিসিএস এ আপনি যে কোশ্চেনই আসুক বিসিএস ওরিয়েন্টেড আসা প্রশ্নগুলো রিপিট হলে পারবেন। 8 নাম্বার, এ ভয়েজ অফ লিলিপুট ইজ রিটেন বাই, বলেন কি হবে আনসার? তসলিম, শাহিন পারভেজ। ভয়েজ অফ লিলিপুট রিটেন বাই, ভয়েজ অফ লিলিপুট কে লিখেছেন? তার মানে ওই এখন ক্যারেক্টার ধরে কথাটা বলতেছে কিন্তু ল্যামুয়েল গালিভার বা ওই যে আর একই নাম আর কি, মার্টিন স্ক্রিবলার্স। এই ব্যক্তি যে 4টা
লোকেশন ভ্রমণ করেছিল তার মধ্যে ভয়েস অফ লিলিপুট। ঠিক আছে, তাহলে আনসার হচ্ছে জোনাথন সুইফট। জোনাথন সুইফট 9 নম্বর, এটা দিয়ে জোনাথন সুইফটের আলোচনা শেষ হবে। এ মডেস্ট প্রপোজাল, মডেস্ট প্রপোজাল কে লিখেছে? মডেস্ট প্রপোজাল মনে আছে তো? মডেস্ট প্রপোজাল কে দিয়েছিল? আমি আবার সেই লাইনটা দেখাবো সবাইকেই। মডেস্ট প্রপোজাল হচ্ছে জোনাথন সুইফট। জোনাথন সুইফট, বুঝতে পারছি? এই ছিল হচ্ছে জোনাথন সুইফট সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা। সো আমি আপনাদেরকে আবার সাহিত্যকর্মগুলো একটু মনে করিয়ে দিতে চাই। যেই জায়গাটা আমাদের সবচেয়ে বেশি লাগবে সেই সাহিত্যগুলো একটু পড়তে হবে, সেটা হলো এই সাহিত্যগুলো। একবার একটু দেখে নেন জোনাথন সুইফটের কি কি সাহিত্যগুলো আপনাদের পড়তে হবে। আচ্ছা, এখান থেকে আমরা যে গল্পটা মনে রেখেছিলাম সেটা হচ্ছে জোনাথন সুইফট কি করেছে? ট্রাভেল করেছে। ট্রাভেল করে ঘরে ফিরে এসে তার স্ত্রী স্টেলাকে বলেছিল যে টাবে গোসল করব। এই টাবে গোসল করার একটা মডেস্ট প্রপোজাল দিয়েছিল। গোসল শেষে কি করলো? এই ড্রাপিয়ার্স লেটার আর হলো ব্যাটেল অফ বুকস, তার মানে চিঠি আর বই পড়তে লাগলো। চিঠি আর হলো বই পড়তে লাগলো। কে পড়তে লাগলো? জোনাথন সুইফট। সো আপনাকে এই গল্পটা বলেছি না, একটু লেখা ছিল কিন্তু। এই সুন্দর গল্পগুলো যাদের কাছে বই আছে, আমাদের লিটারেচার বই, সেখানেও কিন্তু এই গল্পগুলো পাবেন। সেখান থেকেই কিন্তু এই গল্পগুলো তুলে এনে আপনাদেরকে জাস্ট আমার সাথে একসাথে আয়ত্ত করার ব্যবস্থা করছি। ওকে, তাহলে জোনাথন সুইফট কমপ্লিট। ওকে, এখন পড়বো আলেকজান্ডার পোপ। আলেকজান্ডার পোপ দেখা যাচ্ছে তো সবাই, নাকি দেখতে পাচ্ছেন? আলেকজান্ডার পোপের জন্ম হচ্ছে 1688 সাল, মৃত্যু হচ্ছে 1744। 88 আর হচ্ছে 44, 8 8 অর্ধেক করে দিলে 4 4, তো 1688 আর হলো 1744। সো এই জন্ম মৃত্যুটা কখনোই আসবে না, বিশেষত এই রাইটারদের জন্ম মৃত্যু বলতে শুধুমাত্র আসার মতো ছিল উইলিয়াম শেক্সপিয়ার, তারপরে আপনার আছে অর্থসোথ আছে, তারপর আছে আপনার হলো জন কিটস আছে, পিবি শেলি, এই ধরনের রোমান্টিক যুগের কিছু রাইটার অথবা শেক্সপিয়ার আরও বিখ্যাত রাইটারদের জন্ম মৃত্যু আসে, কিন্তু আলেকজান্ডার পোপের জন্ম মৃত্যু আসার সম্ভাবনা নাই। ওকে, তো ওনার সম্পর্কে আমরা যে তথ্যগুলো জানবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, দেখেন বেশি পড়ে লাভ নাই, অল্প পড়ে বেশি কমন পাওয়ার চেষ্টা করেন। সো এখানে আলেকজান্ডার পোপের উপাধিটা আপনাকে পড়তে হবে। ওনার উপাধি কি? উপাধি হচ্ছে মোক হিরোইক পয়েট। আলেকজান্ডার পোপের উপাধি হচ্ছে মোক হিরোইক পয়েট। আসি এখন এইখান থেকে আমরা আর কয়েকটা শব্দ একটু পড়ি। তার সাহিত্য বা কবিতা সমূহ, তার সাহিত্য বা কবিতা সমূহ। সাহিত্যকর্মের মধ্যে কবিতাগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে ইপিস্টল টু ডক্টর আরবুথনট। তো আপনি এখানে পড়বেন ডক্টর আরবুথনট এর চিঠিপত্র। এই ইপিস্টল মানে হলো চিঠিপত্র, ঠিক আছে? আচ্ছা, তারপরে দ্য ডান্সিয়েট মানে বোকা রাজত্ব, এই ডান্সিয়েট মানে হচ্ছে বোকা। এরপরে প্যাস্টোরালস, প্যাস্টোরালস এইটাও হচ্ছে যাজকীয় পত্র। আর একটা হচ্ছে উইন্ডসোর ফরেস্ট, উইন্ডসোর ফরেস্ট এটা হচ্ছে দক্ষিণ ইংল্যান্ড শহরের একটা বন, ইংল্যান্ডের দক্ষিণ ইংল্যান্ডের একটা বন। তো এই কয়টা কবিতা উনি লিখেছেন আলেকজান্ডার পোপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি লিখেছেন, অনেকগুলো কবিতা লিখেছেন। এছাড়াও তিনি একটা এসেস অন ম্যান নামে কবিতা লিখেছেন। এটা কিন্তু একটা কবিতা, এসেস অন ম্যান। এবং আরেকটা লিখেছে দ্য রেপ অব দ্য লক। প্রবন্ধ সমূহ, তার কিছু এক্সট্রা প্রবন্ধ আছে। ও আচ্ছা, এখানে একটা জিনিস বলে রাখি, এই টাইপের বিষয়গুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। পরীক্ষায় দিয়ে বলবে যে এসেস অন ম্যান এটা কোন ধরনের সাহিত্য। এখন অনেকে কি করবে, এইটাকে উপন্যাস বলবে বা এসে বলবে, যেহেতু এসে কথাটা আছে, বাট এইটা কিন্তু একটা কবিতার মধ্যে পড়বে বা কবিতা সাহিত্য। এরপর আসেন প্রবন্ধ সমূহ কি? এসে অন ক্রিটিসিজম, মরাল এসেইজ, ইলিয়েট, ওডেসি, এই দুটো হচ্ছে তার অনুবাদ কাব্য। আচ্ছা, এবার আসেন আমরা এই সবগুলোকে এক নজরে মনে রাখবো কিভাবে, সেই সূত্রটা এখানে দেওয়া আছে, একটু মনোযোগ দিব। মনে রাখার টিপস, এটা কার গল্প পড়তেছি সেটাও কিন্তু আপনারা একটু মিলিয়ে রাখার চেষ্টা করবেন। এইটা হচ্ছে আলেকজান্ডার পোপের গল্প পড়ছি। সো ইলিয়াড ওডেসি অনুবাদ, দেখেন ইলিয়ড আর হলো ওডেসি মহাকাব্য, এই দুটোর অনুবাদককে আলেকজান্ডার পোপ। তার মানে আলেকজান্ডার পোপ হচ্ছে মহাকাব্যের অনুবাদ করেছে। কোন দুটো মহাকাব্য? হোমারের ইলিয়াড এবং ওডেসির অনুবাদ করছে। আচ্ছা, লিখে নাই কিন্তু, জাস্ট ওইটাকে অনুবাদ, ট্রান্সলেশন করছে। তিনি তার প্যাস্টোরালসগুলো ডান্সিয়েজ ও উইন্ডসোর ফরেস্ট দিয়ে ইপিস্টল টু ডক্টর আরবুথনটকে পাঠিয়ে রেপ লক করতে অনুরোধ করলো। তার মানে এই ব্যক্তিকে এই চিঠি পাঠিয়ে বলল যে রেপ বন্ধ করো। তার মানে এটা হচ্ছে রেপ লক বা রেপ অফ দ্য লক।
এই নামে উল্লেখ করা যেতে পারে। সো এখান থেকে সবচেয়ে জরুরি তেমন কোনো সাহিত্যকর্ম না বললেও ওই যে একটা সাহিত্যকর্ম বললাম, এই যে এই প্রশ্নটা, সেটা হলো এসে অন ম্যান, এসে অন ম্যান, আরেকটা হলো রেপ অফ দ্য লক। এবার মনে রাখার গল্প শেষ। এখন আপনারা এই জায়গাতে একটু পড়েন, শর্টকাট গল্পটা একটু পড়েন, শর্টকাট গল্পটা একটু পড়েন। কি বলছি? পোপ, লক, অনুবাদক, মোক, হিরোইক, পয়েট, অনুবাদক, মোক, হিরোইক, পয়েট। এটা বের করে দাও। আচ্ছা, আলেকজান্ডার পোপ দ্য রেপ অফ দ্য লক লিখেছেন এবং অনুবাদ করেছেন হচ্ছে ইলিয়াড এবং ওডেসি। তাকে মোক, হিরোইক, পয়েট বলা হয়। আচ্ছা, এই তথ্যগুলো আপনারা সরাসরি এইভাবে মনে রাখতে পারেন, কিন্তু তাছাড়াও আপনার নিজস্ব ট্রিক্স থাকতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সাহিত্যকর্মটা আমরা এখান থেকে পড়লেই এই রাইটার সম্পর্কে যথেষ্ট, খুব তথ্য আমাদের জানতে হবে না। তো আলেকজান্ডার পোপ লিখেছেন রেপ অফ দ্য লক, রেপ অফ দ্য লক। এইটা সম্পর্কে একটু ক্যারেক্টার জানি আমরা। আলেকজান্ডার পোপের প্রকাশকাল, কবি আলেকজান্ডার পোপ 1712 সালে এই কাব্যটি রচনা করেছেন। এইটার জন্যই তিনি সবচেয়ে বেশি বিখ্যাত। কাব্যের ধরনটা হচ্ছে কাব্যিক মন হিরোইক, বা এটা হচ্ছে কাব্যটি মোক হিরোইক, মোক হিরোইক রচিত। মোক হিরোইক এইটার চরিত্রগুলো একটু দেখি। আলেকজান্ডার পোপের সাহিত্যের মানে এই কবিতাটির চরিত্র দেখি। বেলিন্দা, বেলিন্দাকে, বেলিন্দা হচ্ছে রূপসী রমণী, বেলিন্দা ক্যারেক্টার দেখি। রেপ অফ দ্য লকের ক্যারেক্টার দেখি। বেলিন্দাকে, বেলিন্দা হচ্ছে রূপসী রমণী। অ্যারিয়েলকে, অ্যারিয়েল হচ্ছে পরীর সর্দার। ব্যারনকে, ব্যারন হচ্ছে এক যুবক। আর এক্সট্রা কিছু ক্যারেক্টার আছে, ক্ল্যারিসা, আমব্রিল এবং সারপ্লোম, এই কটা ক্যারেক্টার আছে। এইবার আমরা মূল আলোচনায় আসি। মূল বিষয়টা পড়েন আপনারা, রিডিং পড়েন, মূল বিষয়টা রিডিং পড়েন, তারপর আমি বোঝাই দিচ্ছি। মূল বিষয়টা কি? মূল বিষয়টা আছে কাব্যের নায়িকা রূপসী রমণী বেলিন্দা। তার মানে বেলিন্দা কোন কাব্যের নায়িকা, কোন কাব্যে, এবং এই বেলিন্দা ক্যারেক্টারটা কার তৈরি? আলেকজান্ডার পোপ। বেলিন্দা হচ্ছে দ্য রেপ অফ দ্য লকের লেখা, রেপ অফ দ্য লক কাব্যের মধ্যে আছে। আমরা এখান থেকে জানলাম কি, যে সুন্দরী রমণী বেলিন্দা, আর এই বেলিন্দাকে রক্ষার দায়িত্ব নিয়েছে হচ্ছে পরীরা। পরীর দলের সর্দার হচ্ছে অ্যারিয়েল, আর তাকে পছন্দ করেছে কে? ব্যারন নামের এক যুবক। এবং ব্যারন কি করেছে? বেলিন্দার চুল কেটে নিয়েছে এবং বলেছে অবশেষে এই চুলটা কোথায় স্থান পেয়েছে? নক্ষত্র লোকে স্থান পেয়েছে। বলেন 1 নম্বর প্রশ্ন, পয়েট আলেকজান্ডারস ফেমাস ওয়ার্ক, আলেকজান্ডারের বিখ্যাত কাজ কি? পয়েট আলেকজান্ডারের বিখ্যাত কাজ কি? আনসার বলেন, মানে বিখ্যাত কর্ম কি, কোন কর্ম সাহিত্যটা সে মানুষের কাছে পৌঁছাতে পেরেছে এবং বেশি বিখ্যাত? বলেন এখানে আনসার কোনটা হবে? দেখেন, প্রত্যেকটা সাহিত্যিকের কিন্তু 1টা 2টা 5টা করে সর্বোচ্চ সাহিত্যকর্ম বেশি জরুরি। সেইগুলো আপনাকে ইন্টারনাল এক্সটার্নাল সব পড়ে ফেলতে হবে, কারণ ওইখান থেকে আপনাদের আসলে কোশ্চেনগুলো হয় বা হবে। 2 নাম্বার, আলেকজান্ডার পোপস এসে অন ম্যান, আলেকজান্ডার পোপের এসে অন ম্যান, এটা আসলে কি? এই দেখেন 44তম বিসিএস আসা প্রশ্ন। এটা বলছে আলেকজান্ডার পোপের এসে অন ম্যান, একটা হলো এসে অন ম্যান আর একটা হলো এসে অন ক্রিটিসিজম, দুইটা আলাদা। তো এসে অন ম্যান এইটা হচ্ছে আপনার পয়েম বা কবিতা, এসে অন মন এটা হচ্ছে কবিতা বা পয়েম। এসে অন ম্যান এইটাই কিন্তু সাহিত্য থেকে আসছে প্রশ্নটা। তো 2 নম্বর আনসারটা কি? 4, পয়েম হবে এটা আনসার। এরপর এখানে ব্যাখ্যাগুলো লাগবে না। 3 নম্বর প্রশ্নটা বলেন, কোশ্চেন নাম্বার 3 বলছে হু ওয়াজ দ্য ফেমাস মোক হিরোইক পয়েট ইন ইংলিশ লিটারেচার, কে ইংরেজি সাহিত্য জগতে মোক হিরোইক পয়েট বলা হয় কাকে? আনসারটা হচ্ছে আলেকজান্ডার পোপ। মোক হিরোইক পয়েট হচ্ছে আলেকজান্ডার পোপ। ওকে, এটা পারবেন আশা করি। মোক হিরোইক পয়েট হচ্ছে আলেকজান্ডার পোপ। 4 নম্বরটা বলেন, দ্য ডান্সিয়েট ইজ এ ফেমাস স্যাটারিক্যাল পোয়েম, ডান্সিয়েট হচ্ছে ফেমাস স্যাটারিক্যাল পোয়েম। তো কোনটা এটা? কে লিখেছেন? আলেকজান্ডার পোপ। এটা একটা কবিতা ডান্সিয়েট, তাও সেটা বোকা রাজত্ব নিয়ে। এটা কে লিখেছেন? আলেকজান্ডার পোপ। তো এটা অনুশীলনমূলক প্রশ্ন, এটা কখনো আসে না, এটা আসবে না, এটা তো বলা যায় না, আসতেও তো পারে। এই জন্য আপনারা অনুশীলনমূলক প্রশ্নগুলো প্র্যাকটিস করবেন। 5 নাম্বার, দ্য রেপ অফ দ্য লক বাই আলেকজান্ডার পোপ ইজ অ্যান, দেখেন আবারও সেই সেম প্রশ্নটা আসছে এইখানে, যে দ্য রেপ অফ দ্য লক আলেকজান্ডার পোপ, এইটা কিন্তু 40তম বিসিএস আসছে। তো একটা জিনিস একটু খেয়াল করেন, যে বিসিএসে যেই রাইটার থেকে কোশ্চেন আসে ধারাবাহিকভাবে ঘুরে ফিরে ওই রাইটার থেকেই কিন্তু মাঝে মাঝে কোশ্চেনটা হয়। সো 5-এর আনসারটা কি হবে? 5-এর আনসার সি, মোক হিরোইক পোয়েম। কোশ্চেন নাম্বার 6 বলছে হাউ মেনি লাইন্স ডাজ দ্য রেপ অফ দ্য লক কন্টেইন, এটা অবশ্য আসার মতো কোশ্চেন না, কারণ এত জটিল কোশ্চেন আপনাদেরকে হয়তো করবে না। আনসারটা কি বলেন তো? আনসারটা হচ্ছে 794 লাইন। এটা মুখস্থ না করলে হবে, দরকার নাই, এটা আসবে না।
এইটা তো পারবেনি। হু ইজ কল্ড মোক হিরোইক পয়েট, কাকে মোক হিরোইক পয়েট বলা হয়? 7 নম্বর প্রশ্ন, হু ইজ কল্ড মোক হিরোইক পয়েট, কাকে মোক হিরোইক পয়েট বলা হয়? আনসারটা হচ্ছে 4, মানে হলো আলেকজান্ডার পোপ। 8 নম্বর বলেন, হু ট্রান্সলেটেড হোমার্স ইলিয়ড অ্যান্ড ওডেসি ইনটু ইংলিশ ইন অগাস্টান পিরিয়ড, মানে অগাস্টান যুগে কে হোমারের ইলিয়াড এবং ওডেসি ট্রান্সলেশন করছে? আমরা দেখেন হোমারের ইলিয়ড এবং ওডেসি এই দুইটা মহাকাব্য কিন্তু অনেক রাইটার ট্রান্সলেশন করছে। সো পরীক্ষার হলে আপনাকে কোনটা দিয়ে জিজ্ঞেস করবে সেটা কিন্তু শিওর না। তাহলে এখানে আরেকটা জিনিস দেখলাম, হু ট্রান্সলেট হোমার্সের ইলিয়ড এবং ওডেসি, এটা ট্রান্সলেট করছে কে? আলেকজান্ডার পোপ, আলেকজান্ডার পোপ। ওকে, এই ছিল হচ্ছে আলেকজান্ডার পোপ সংক্রান্ত কয়েকটা আনা এমসিকিউ। আপনারা এখান থেকে এইগুলো পড়লেই যথেষ্ট, খুব চাপ নেওয়ার দরকার নাই। তো ঠিক আছে, আলেকজান্ডার পোপ এখানেই শেষ করলাম। তাই এখন পড়বো হচ্ছে হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং এর চেহারাটা একটু ব্যতিক্রম, তাই না? একটু ব্যতিক্রম চেহারা, দেখেন কেমন নাকগুলো লম্বা লম্বা। হেনরি ফিল্ডিং, এইগুলো হচ্ছে আপনার মাথায় দিচ্ছি এই কারণেই যে আপনি যদি পরীক্ষার হলে কোনো একভাবে ক্লুটা মনে রাখতে পারেন। সবগুলো রাইটারের পিকচারই কিন্তু আমাদের বইতে দেওয়া আছে, দেখে নিলেই পারেন। আচ্ছা, ওনার সম্পর্কে জীবন কথাটা আমি একটু পড়াবো এই কারণেই, কারণ এটা একটু মনে রাখা জরুরি। জোনাথন সুইফট সম্পর্কে জীবন কথা হেনরি ফিল্ডিং সম্পর্কে পড়েন। হেনরি ফিল্ডিং 22 এপ্রিল 1707 সালে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং সেখানে মৃত্যু। ভালো কথা, এটা আমার লাগবে না, আমার লাগবে হচ্ছে এই লাইনটা, সাহিত্যকর্মের লাইনটা। কি বলা আছে দেখেন, বলছে রিচার্ডসনের পামেলা উপন্যাসকে উপহাস করে, রিচার্ডসনের পামেলা উপন্যাসকে উপহাস করে 1742 সালে জোসেফ অ্যান্ড্রুস রচনা করেছেন। এই যে দেখেন, এই হেনরি ফিল্ডিং কি করছে দেখেন, ফিল্ডিং এর কাজ কি দেখেন। রিচার্ডসন আরেকজন রাইটার, ইংলিশ রাইটার। রিচার্ডসনের একটা সাহিত্য আছে পামেলা, এই পামেলা উপন্যাসকে তিনি উপহাস করেছেন, মানে ব্যঙ্গ করেছেন। ব্যঙ্গ করে তিনি আরেকটা সাহিত্যকর্ম রচনা করেছেন, সেটার নাম হলো জোসেফ অ্যান্ড্রুস। কি রচনা করেছিলেন? জোসেফ অ্যান্ড্রুস। তার মানে পামেলার এগেইনস্টে লিখছে জোসেফ অ্যান্ড্রুস। পরীক্ষার হলে আপনার এটা প্রশ্ন আসতে পারে যে জোসেফ অ্যান্ড্রুস কোনটার এগেইনস্টে লেখা? সেটা হচ্ছে পামেলার এগেইনস্টে লেখা। পামেলা কার লেখা? রিচার্ডসনের লেখা। জোসেফ অ্যান্ড্রুস কার লেখা? এটা হচ্ছে হেনরি ফিল্ডিং এর লেখা। ঠিক আছে, গ্রন্থটিতে সাফল্যে উৎসাহিত হয়ে 1743 সালে ব্যঙ্গাত্মক উপন্যাস জোনাথন ওয়াইল্ড প্রকাশ করেন। তার মানে উনি একবার প্রথমে লিখছে হচ্ছে জোসেফ অ্যান্ড্রুস নামে, এটা কিন্তু উপন্যাসের কথা বলতেছি। কে লিখছে এটা? জোসেফ অ্যান্ড্রুস লিখছে হচ্ছে হেনরি ফিল্ডিং। এরপরে আরেকটা লিখছে জোনাথন ওয়াইল্ড প্রকাশ করেছেন। আচ্ছা, এবার আসি আমরা এইগুলো সম্পর্কে আরেকটু ডিটেলস আগাবো, তার আগে ওনার উপাধিটা একটু দেখে নিই। হেনরি ফিল্ডিংকে ইংরেজি উপন্যাসের জনক বা ফাদার অফ ইংলিশ নোভেল বলা হয়। হেনরি ফিল্ডিংকে কি বলা হয় বলেন? হেনরি ফিল্ডিংকে বলা হয় উপন্যাসের জনক বা ফাদার অফ ইংলিশ নোভেল। এই লাইনটা খুব জরুরি, মনে রাখার টিপসটা কি দেখেন। এখন এই যে কাকে উপন্যাসের জনক বলা হয় সেইটাই বা আপনি মনে রাখবেন কিভাবে, এটার জন্য আমি একটা ছোট্ট লাইন দিয়েছি। ফিল্ডিং মেরে লিখতে লিখতে উপন্যাসের জনক হলো কে? হেনরি ফিল্ডিং। ফিল্ডিং মেরে লিখতে লিখতে জনক হয়ে গেছে। তো হেনরি ফিল্ডিং, আর ফিল্ডে মানে কি? ফিল্ডে একটা বড় জায়গা। সো উপন্যাস কিন্তু ছোট জিনিস না, এটা একটা বড় জিনিস। সো এইভাবে আপনার মতো করে নন সাহিত্যিকের স্টুডেন্ট হয়ে থাকলে এইভাবে আপনি মনে রাখতে পারেন। ঠিক আছে, আচ্ছা, তার পেন নেম কি? এই যে তার ডাক নেম কি? হেনরি ফিল্ডিং এর ডাক নেম হচ্ছে ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার। ক্যাপ্টেন হারকিউলিস ভিনেগার কার নাম? এটার নাম হচ্ছে হেনরি ফিল্ডিং এর একটা ডাক নাম, বা এটা হচ্ছে যে নাম উনি ব্যবহার করতেন ডাক নাম হিসাবে। আচ্ছা, এটা শেষ, উপাধি শেষ। এবার তার সাহিত্যকর্মগুলোর মধ্যে তার একটা পোয়েম আছে, কবিতা আছে, সেটা আছে মাস্কারিড। এটা লাগবে না, মাস্কারিড। এই অ্যামেলিয়া লাগবে, জোনাথন উইল্ড লাগবে, জোসেফ অ্যান্ড্রুস লাগবে, টম জোন্স লাগবে। এই চারটাই লাগবে, এই একটাও ছাড় দেওয়া যাবে না। তার মানে হেনরি ফিল্ডিং এর 4টা সাহিত্য জরুরি: অ্যামেলিয়া, জোনাথন উইল্ড, জোসেফ অ্যান্ড্রুস। মনে আছে জোসেফ অ্যান্ড্রুস হচ্ছে ওই যে পামেলার এগেইনস্টে লেখা, আর এই অ্যান্ড্রুসের সাফল্য পেয়ে লিখছে হচ্ছে জোনাথন ওয়াইল্ড। আর টম জোন্স, এটা আরও একটা বিখ্যাত উপন্যাস। সবগুলোই পড়তে হবে আমাদেরকে মনে রাখার স্বার্থে। এই 4টাই জরুরি। এই 4টা কিভাবে পড়বেন, মনে রাখবেন কিভাবে?
হেনরি ফিল্ডিং তার উপন্যাসে 3 বন্ধু 3জনের নাম পড়েন, জোসেফ অ্যান্ড্রুস, জোনাথন ওয়াইল্ড এবং টম জোন্স মিলে অ্যামেলিয়ার সাথে পার্কে ফিল্ডিং মারে। এবার দেখেন, এটা কিন্তু গল্পের মধ্যেই আপনি যে হেনরি ফিল্ডিং এর একটা ভাব আছে আপনি মনে রাখতে পারতেছেন। তো পার্কে ফিল্ডিং মারে, তো ফিল্ডিং মারা মানে হেনরি ফিল্ডিং, ভালো করে বুঝেন। এখন পার্কে ফিল্ডিং মারবে কার সাথে? অ্যামেলিয়া, একটা নারী ক্যারেক্টার, তার উপন্যাস আছে। তাহলে অ্যামেলিয়া আর 3 বন্ধু কে কে? জোসেফ অ্যান্ড্রুস, জোনাথন ওয়াইল্ড আর হলো টম জোন্স মনে থাকবে। জোসেফ অ্যান্ড্রুস AW জে, ওয়াইল্ড আর হলো জোন্স। এই ক্লিয়ার? আচ্ছা, এইভাবে চাইলে মনে রাখতে পারেন। এখানে কনফিউশন ক্লিয়ার করার জন্য বলছি, এখানে কিন্তু উনি টম জোন্স লিখছে উপন্যাস। কনফিউশন ক্লিয়ার করেন। টম দিয়ে আরও কিছু সাহিত্য আছে, সেই সাহিত্যগুলো একটু দেখাই। হেনরি ফিল্ডিং লিখছে টম জোন্স। এছাড়াও টম জোন্স একটা নাটক আছে যেটা লিখছে হচ্ছে জন অসবর্নি। অ্যাডভেঞ্চার অফ টম সয়ার্স লিখছে নোবেল মার্ক টুয়াইন। আঙ্কেল টমস কেবিন এটা হচ্ছে নোভেল, লিখছে মিস্টার হ্যারিয়েট স্ট্রপ। আর টম জোন্স নোবেল, এটা লিখছে হেনরি ফিল্ডিং। তাহলে দেখেন টম জোন্স হুবহু নামে 2টা আছে, একটা হলো নাটক আর একটা হলো নোভেল। তো খেয়াল রাখতে হবে, পরীক্ষার হলে আপনাকে যদি জিজ্ঞেস করে যে টম জোন্স উপন্যাসটি কার লেখা, আনসার হবে হেনরি ফিল্ডিং। টম জোন্স নাটকটি কার লেখা, মানে প্লে কার লেখা, টম জোন্স প্লে বা নাটকটি কার লেখা, তখন কিন্তু আনসার হবে হচ্ছে জন অসবর্নি। আনসার কি হবে বলেন? জন অসবর্নি। এরপর তাহলে এই কনফিউশনটা ক্লিয়ার হয়েছে তো? তাহলে আমরা চলে যাব আরেকটু, তার বেশ কিছু নাটক আছে, নাটকগুলো একটু লিখবো। যদিও সে উপন্যাসের জনক, কিন্তু তার বেশ কিছু নাটকও রয়েছে, সেই নাটকগুলো আমরা একটু এক নজরে দেখি। এটা হচ্ছে মক ডক্টর, লাভ ইন সেভারেল মক্স লাগবে না, রেপ আপন রব, রেপ এটা পড়তে পারেন, মাইজার, মডার্ন হাজবেন্ডটা পড়তে পারেন, এগুলো সব নাটক। টেম্পল ভিউটা পড়তে পারেন, ট্রাজেডিস অফ ট্রাজেডি এইগুলো পড়তে পারেন। আসলে এই নাটকগুলো মোটামুটি পড়ার মতোই, মানে নাটকের ভিতরে পড়তে হবে না, জাস্ট এই সাহিত্যকর্মগুলো যে হেনরি ফিল্ডিংয়ের এই কথাটা আপনার জানতে হবে, তাহলে আপনার জন্য যথেষ্ট। সো দেখি আমরা এই সাহিত্যগুলো আবার কিভাবে মনে রাখা যায়, আচ্ছা দেখেন, আমি এই গল্পগুলো না আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। প্রত্যেকের কাছেই কিন্তু আমার বই আছে, সো বইটা সাথে নিয়ে বসবেন, তাতে কি হবে, একই সাথে আমার সাথে পড়বেন আর আলোচনাগুলো শুনবেন, দেখবেন আপনার পড়াশোনা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমার সাথে আমি যেগুলো পড়াই সেগুলো পড়ার পাশাপাশি ওই বইতে একটু দাগাদাগি করবেন, ব্যাস তাহলেই যথেষ্ট। এবার আসি ওনার নাটকগুলো আমরা কিভাবে মনে রাখবো। আচ্ছা, এখানে আরেকটা কনফিউশন আসছে, সেটা হচ্ছে রেপ আপন রেপ। দেখেন রেপ শব্দ দিয়ে এখানে রেপ আপন রেপ, এইটা লিখছে হেনরি ফিল্ডিং, কোনো সমস্যা নাই। কিন্তু রেপ অফ দ্য লক আমরা আলেকজান্ডার পোপে পড়েছি, রেপ অফ দ্য লক, আর এটা হলো রেপ আপন রেপ। আর কনফিউশন ক্লিয়ার করতে বলছি, রেপ অফ দ্য লক এটা কাব্য, লিখেছেন আলেকজান্ডার পোপ। আর এখানে যেটা রেপ আপন রেপ, এটা হলো একটা উপন্যাস, সরি এটা একটা নাটক, লিখেছেন হচ্ছে হেনরি ফিল্ডিং। এখন আসেন আমরা এই হেনরি ফিল্ডিংয়ের নাটকগুলো কিভাবে মনে রাখবো সেটা দেখি। হেনরি ফিল্ডিংয়ের উপন্যাসগুলো কিন্তু আমরা মনে রাখছি, 4টা গুরুত্বপূর্ণ উপন্যাস ছিল, সেই 4টার নাম মনে রাখছি। এখন আসি আমরা ওনার নাটকগুলো মনে রাখার জন্য কি গল্প দিয়েছি দেখেন। ফিল্ডিংয়ের নাটকে দ্য মাইজার মানে কিপন এক মোক ডক্টর, তার মানে কি মোক ডক্টর নাটক, মাইজার কিপন মোক ডক্টর, মাইজার মানে কি কিপন এক মোক ডক্টর। তিনি তার বান্ধবীর সাথে টেম্পল ভিউয়ের পাশে, টেম্পল ভিউ একটা জায়গা, টেম্পল ভিউয়ের পাশে বসে লাভ করছিল, ভালোবাসা করছিল। কি ঘটনা, হঠাৎ মডার্ন হাজব্যান্ড সেজে, মানে আধুনিক যে লাভার আছে সেরকম হাজব্যান্ড শেষে সে কি করলো, রেপ আপন রেপ করতে করতে ট্র্যাজেডিজ অফ ট্র্যাজেডি ঘটালো। কি এক মুশকিলের কথাবার্তা। এই কাজটা কে করেছে? এই যে মোক ডক্টর। ফিল্ডিংয়ের নাটকে দেখেন, ফিল্ডিংয়ের নাটকগুলো মনে রাখার গল্পটাও কিন্তু একটা ফিল্ডিং মারা গল্পের মতো। তাহলে বলছে মডার্ন হাজব্যান্ড সে যে রেপ আপন রেপ করতে করতে ট্র্যাজেডি অফ ট্র্যাজেডিজ ঘটালো, যা দেখে জনগণ তাকে গণধোলাই দিল। কাকে গণধোলাই দিল? এই মোক ডক্টরকে, কিপন মোক ডক্টরকে, মাইজার মোক ডক্টরকে গণধোলাই দিল। অতঃপর ভালোবাসা ছেড়ে সেভারেল মক্সে গিয়ে ক্ষমা চাইতে লাগলো। তাহলে এই যে সেভারেল মক্স, এটা কি নাটক। তাহলে আমরা হেনরি ফিল্ডিংয়ের নাটক আর উপন্যাস এই দুটোই মনে রাখার চেষ্টা করব, এখান থেকে কোশ্চেন হয়। তো আমরা এখন আরেকবার দেখাই দিই নাটকের নামগুলো। মোক ডক্টর, ওই যে গল্পে মোক ডক্টর, সামনে যোগ করে দিয়েছিলাম মাইজার।
তাহলে মাইজার মুক ডক্টর কি করছিল, গল্পটা এখান থেকে আপনারা মনে করার চেষ্টা করেন। গল্প পড়ে এসে সাহিত্যগুলোর মধ্যে থেকে গল্পটাকে আপনি ভেঙে ভেঙে পড়বেন। তাহলে কি মাইজার মুক ডক্টর কি করেছে, টেম্পল ভিউয়ের পাশে লাভ করতে গিয়ে, টেম্পল ভিউয়ের পাশে কি করছে, যে লাভ ইন সেভারাল মক্স লাস্টে, টেম্পল ভিউয়ের পাশে ভালোবাসা করতে গিয়ে মডার্ন হাজব্যান্ড সেজে রেপ আপন রেপ করতে লাগলো। কার সাথে? তার বান্ধবীর সাথে। তো এইটা ঘটনাটা জনগণ দেখে তাদেরকে কি করেছে, গণধোলাই দিয়েছে। সো এই কারণে এটা একটা ট্র্যাজেডিতে রূপান্তর হয়েছে। অবশেষে সে বিভিন্ন মস্কে গিয়ে, ভালোবাসা ছেড়ে দিয়ে বিভিন্ন মস্কে গিয়ে ইবাদত করতে শুরু করলো, ক্ষমা চাইতে লাগলো আর কি। ওকে, এখন আসেন আমরা টম জোন্স, এই যে হেনরি ফিল্ডিং এর টম জোন্স উপন্যাসটা, তো হেনরি ফিল্ডিং এর এই টম জোন্স উপন্যাসটা সম্পর্কে আমরা একটু শিখব। টম জোন্স উপন্যাস, কিন্তু আমরা আগেই বলেছি টম জোন্স নামে আরেকটা প্লে ছিল জন অসবর্নের, মনে রাখতে হবে কিন্তু, একটা নাটক আর এটা হলো উপন্যাস। তো টম জোন্সের উপন্যাসের চরিত্র হলো টম। টম হলো উপন্যাসের নায়ক, আর সোফিয়া হচ্ছে উপন্যাসের নায়িকা। সোফিয়া হচ্ছে উপন্যাসের নায়িকা, আর হচ্ছে ওয়েস্টার্ন, ওয়েস্টার্নকে সোফিয়ার পিতা। তাহলে আমরা এখানে তিনটা ক্যারেক্টার পেলাম, টম, সোফিয়া, ওয়েস্টার্ন। এগুলো আপনারা চাইলে একটা সিস্টেমে মনে রাখতে পারেন, সেটা হচ্ছে টমের হলো টি, আর সোফিয়ার এস, আর ও হচ্ছে ও, আর ও ইংলিশের ও, সরি। তার মানে আপনি মনে রাখতে পারেন টম জোন্সের মধ্যে তিনটা ক্যারেক্টার আছে টিএসও। তার মানে টম জোন্স নিজে, সোফিয়া তার স্ত্রী, আর ওয়েস্টার্ন হচ্ছে সোফিয়ার পিতা, মানে তার শ্বশুর। এই টিএসও দিয়ে মনে রাখতে পারেন। টম জোন্স উপন্যাসের ক্যারেক্টার হলো টিএসও। টম জোন্স উপন্যাসের ক্যারেক্টার হলো টিএসও। টম জোন্স উপন্যাসের ক্যারেক্টার টিএসও। ওকে, এখন আসি আমরা এই উপন্যাসের মূল বিষয়টা একটু পড়ব। পড়েন, আমার সাথে পড়েন। তাহলে টিএসও, টম জোন্সের উপন্যাসে তিনটা ক্যারেক্টার টিএসও। উপন্যাসের নায়ক টমের জন্ম পরিচয় না থাকা সত্ত্বেও, নায়ক কে ছিল বলেন তো? টম জোন্স। টম জোন্সের জন্ম পরিচয় না থাকা সত্ত্বেও হৃদয়বান, হৃদয়ের জন্য, মানে বিশাল হৃদয় ছিল তার, মানে খোলা মন, আমার মতো আর কি। ওয়েস্টার্নের কন্যা সোফিয়া টমকে ভালোবেসেছিল। ভালো কথা। ওয়েস্টার্নের কন্যা সোফিয়া, সোফিয়া কাকে ভালোবেসেছিল? টমকে ভালোবেসেছিল। তাহলে টমের নায়িকাকে? সোফিয়া। টম ছিল সমাজে অবহেলিত এবং ঘৃণিত। ভালো কথা। পিতা ওয়েস্টার্ন ও পিসির সতর্ক দৃষ্টি এড়িয়ে, আচ্ছা এখানে ওয়েস্টার্ন আর হলো পিসি মানে কি? ওয়েস্টার্নের পার্সোনাল সিকিউরিটি, সতর্ক এড়িয়ে পার্সোনাল সিকিউরিটিদের। সোফিয়া টমের সাথে নিরুদ্দেশ পথের যাত্রী হয়েছিল। সোফিয়া টমের সাথে চলে গেছিল। এবার আসেন, টমের চরিত্র ছিল অসংযত, আর এ কারণেই সোফিয়া অভিমান করে মিলন থেকে বিরত ছিল। মানে টম একটু অসংযত লোক, যখন তখন আকাম করে। এই জন্যই আবার সোফিয়া কি করেছে, তার কাছ থেকে মিলন না করে দূরে থাকছিল। পরিশেষে টম তার চরিত্রকে সংযত করছে, বিধায় তাদের মিলন হয়েছে। সো এইটা একটা উপন্যাস। উপন্যাসের এই পর্যন্ত কাহিনীটা কিন্তু সম্পূর্ণটাই ইতিবাচক আকারে আছে। তো আপনারা এইভাবেই মনে রাখতে পারেন, এইটা একটা ভালোবাসার কাহিনী, যেখানে হচ্ছে টম জোন্সকে ভালোবাসে কে? সোফিয়া। আর সোফিয়া তার আর পিতা ওয়েস্টার্নকে পাড়ি দিয়ে বা ওয়েস্টার্ন থেকে পাহাড়ের বাইরে গিয়ে কি করেছে? টম জোন্সের সাথে পালিয়ে গেছে। অবশেষে তাদের মধ্যে মিলন ঘটেছে। এই হচ্ছে টম জোন্স উপন্যাসের মূল কাহিনীটুকু। এখানে পুরো কাহিনী বলা সম্ভব না, শুধুমাত্র ক্যারেক্টারগুলো মনে রাখার মতো যা তাই বলেছি। ক্লিয়ার? বুঝতে পারছেন তো সবাই নাকি? তাহলে আমরা কিন্তু এমসিকিউ পর্বে চলে যাব। এতক্ষণ যা আলোচনা করলাম সবকিছু এখন এমসিকিউ দিয়ে আরেকবার মাথায় নেওয়ার ব্যবস্থা করছি। পড়েন 1 নম্বর প্রশ্ন। হু ইজ কনসিডার্ড দ্য ফাদার অফ ইংলিশ নোভেল? কাকে ইংরেজি নোবেলের পিতা হিসাবে গণ্য করা হয়? একের আনসার হচ্ছে 4 নম্বর, হেনরি ফিল্ডিং। একের আনসার কি বলেন? হেনরি ফিল্ডিং। এটা একদম সহজ। 2 নম্বরটা বলেন। 2, জোসেফ অ্যান্ড্রিউ ইজ এ ফেমাস নোভেল। জোসেফ অ্যান্ড্রিউ ইজ এ ফেমাস নোভেল বাই। জোসেফ অ্যান্ড্রিউ এই উপন্যাসটা বা বিখ্যাত উপন্যাসটা কে লিখেছে? জোসেফ অ্যান্ড্রিউ বিখ্যাত উপন্যাসটা কে লিখেছে? আনসার হচ্ছে হেনরি ফিল্ডিং। আবারও হেনরি ফিল্ডিং। হেনরি ফিল্ডিং এর উপন্যাস আমি আবার মনে করে দিচ্ছি। জোসেফ অ্যান্ড্রিউ লিখছিল হচ্ছিল ওই পামেলার এগেইনস্টে, রিচার্ডসন এর পামেলার এগেইনস্টে লিখছিল হচ্ছে হেনরি ফিল্ডিং। এরপর 3 নম্বর, হু রোট দ্য পিকারেক্স নোভেল টাইটেল টম জন? এখন আসেন,
এইটা কিন্তু 44তম বিসিএস আসছে, খুব রিসেন্ট বিসিএস আসা প্রশ্ন এটা, 44তম বিসিএস আসা প্রশ্ন। হু রোট দ্য পিকারেক্স নোবেল টাইটেল টম জোন্স? টম জোন্স পিকারেক্স নোবেল লিখেছিল কে? হেনরি ফিল্ডিং। এখন আমরা পিকারেক্স নোবেল কি সেই জিনিসটা একটু সংজ্ঞা আকারে দেখে নেই। পিকারেক্স নোবেল হচ্ছে যে উপন্যাসে ভবঘুরে এবং দুষ্ট চরিত্রকে কেন্দ্র করে লেখা হয়। দেখেন, যে উপন্যাস ভবঘুরে এবং দুষ্ট চরিত্রের অভিযান নিয়ে লেখা হয় সেটার নাম হলো পিকারেক্স নোবেল। এটা হচ্ছে সংজ্ঞা, আর কিছু এখানে জানতে হবে না। এই উপন্যাসের কিছু চরিত্র আপনাকে জানতে হবে। বিখ্যাত চরিত্র ছিল টম, সোফিয়া আর হচ্ছে ওয়েস্টার্ন, সোফিয়ার পিতা। এগুলো আমরা অলরেডি পড়ে আসছি, তাই না? তাহলে পিকারেক্স নোবেল। আমরা আরেকটা জিনিস এখানে প্রশ্নটার মধ্যে ঘুরিয়ে পরীক্ষা আসতে পারে যে টম জোন্স কোন ধরনের নোবেল, সেটা কি শর্ট নোবেল, পিকারেক্স নোবেল, বা আরও নোবেলের যে বিভিন্ন ক্যাটাগরি বা শব্দ আছে সেগুলো দিয়ে কোশ্চেন করতে পারে। তার মানে প্রশ্নটা উল্টে দিতে পারে। আমি তো বলেছি যে বিসিএস এর কোশ্চেনগুলো কিন্তু এরকম উল্টো করে দেয় বা অদল বদল করে দেয়, লাইনগুলো থেকে কোশ্চেন করে। তো এইভাবে আপনারা বুঝে বুঝে পড়বেন। 4 নাম্বার, টম জোন্স বাই হেনরি ফিল্ডিং ওয়াজ ফার্স্ট পাবলিশড ইন। এটা অনুশীলনমূলক প্রশ্ন, যদি এটা কখনো আসেনি তারপরে আপনারা একটু সাল হিসাবে মনে রাখবেন। 1749, 7 সপ্তাহ 49, 7 আর এটাকে গুণ দিবেন 7 সপ্তাহ 49। তার মানে টম জোন্স হচ্ছে হেনরি ফিল্ডিং এর প্রথম প্রকাশিত উপন্যাস। ওকে, প্রথম না, এটা হলো 1749 সালে প্রকাশিত উপন্যাস। 5 নাম্বার, হু রোড স্যাটারিক্যাল পোয়েম দ্য ম্যাসকারিড? এটা লাগবে না, 6 নাম্বারটা পড়েন, 6 দেন। এই 6 নাম্বার প্রশ্নটা দিয়েই আমাদের হেনরি ফিল্ডিং এর আলোচনা শেষ হবে। 6 নাম্বার প্রশ্ন, কোশ্চেন নাম্বার 6, টম জোন্স বাই হেনরি ফিল্ডিং ওয়াজ ফার্স্ট পাবলিশ ইন। এটা 13তম বিসিএস আসা প্রশ্ন। তার মানে টম জোন্স প্রথম কবে প্রকাশিত হয়েছিল? টম জোন্স প্রথম কবে প্রকাশিত হয়েছিল? টম জোন্স প্রথম কবে প্রকাশিত হয়েছিল? এটা আনসার অনেকে কিন্তু মনে রাখতে পারবেন না, এই জন্যই সমস্যা। ফার্স্ট হাফ অফ 18th সেঞ্চুরি, এই কারণে আপনাকে ওই সালটা মনে রাখতে হবে। সালটা হলো 1749। দেখেন তো 1749 মানে কি? এটা 18 শতক, ঠিক কিনা? 18 শতকের দুইটা ভাগ, একটা হচ্ছে 1750 পর্যন্ত আর একটা হলো 1750-এর পর 1799 পর্যন্ত। তার মানে এই প্রথম হাফ 50-এর মধ্যে 49 সালে, এই জন্য বলা হচ্ছে ফার্স্ট হাফ অফ 18th সেঞ্চুরি। তাহলে কোশ্চেনটা কতটা কঠিন ছিল, এই কোশ্চেন পারা এত সহজ না। এটা যারা সাহিত্যের স্টুডেন্ট তারা হয়তো পারতো, কিন্তু নন সাহিত্যিকের স্টুডেন্ট এত ডিপলি আসলে তখন কেউ পড়েনি। 13তম বিসিএস এর কোশ্চেন। তার আনসারটা বুঝলাম, এটা হলো 1749 সাল। ওই 1749 সালকে চেঞ্জ করে সেঞ্চুরিতে আনা হয়েছে। ক্লিয়ার? 17 সাল পড়ে গেছে মানে সেটা হলো 18 সেঞ্চুরি। তাহলে আনসার 18 সেঞ্চুরি প্রথম হাফ। এই ছিল হচ্ছে আপনাদের সাথে হেনরি ফিল্ডিং সম্পর্কে আলোচনা। সো মোটামুটি এখন একটু 10 সেকেন্ড মাথার মধ্যে নিয়ে নেন কি শিখলেন। ওকে, তাহলে ক্লিয়ার? তাহলে আমরা হেনরি ফিল্ডিং সম্পর্কে বিসিএস বা অন্যান্য পরীক্ষার জন্য একটু ভালোভাবে পড়বো। হেনরি ফিল্ডিং এখানেই শেষ, ধন্যবাদ। এখন দেখব থমাস গ্রে সম্পর্কে। আজকের আলোচনার শেষ রাইটার থমাস গ্রে। ওনার সম্পর্কে আমরা খুব বেশি তথ্য না পড়লেও হবে, অল্পর মধ্যে আলোচনা করবো ইনশাল্লাহ। থমাস গ্রে, আচ্ছা থমাস গ্রে সম্পর্কে এইগুলো তথ্য লাগবে না, জীবন কথা আমাদের প্রয়োজন নাই, জীবন কথা প্রয়োজন নাই, এগুলো প্রয়োজন। তার শোক সঙ্গীতের বিখ্যাত কবিতা ইলেজি রিটেন ইন কান্ট্রি চার্চিহুড, আরেকটা হলো উপাধি তার পয়েট লরেট উপাধি। তার মানে এখানে ওনার সম্পর্কে বেশি কিছু নাই। শোক সঙ্গীত মানে ইলেজি বা বিখ্যাত কবিতা শোকসঙ্গীত, ইলেজি রচনা করেছেন। ইলেজিটার নাম কি? ইলেজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড। ইলেজি রিটেন ইন কান্ট্রি চার্চিয়ার্ড, এই একটা সাহিত্য আপনার জন্য বেশি দরকার। আর তার উপাধি হচ্ছে পয়েট লরেট। পয়েট লরেট মানে ইংরেজদের বা ইংল্যান্ডের রাজকবি। সো এইখানে আর থমাস গ্রে সম্পর্কে খুব একটা বেশি তথ্য আমাদের লাগবে না, ওনার সম্পর্কে খুব একটা প্রশ্ন আসেনি। উল্লেখযোগ্য কবিতা হচ্ছে ইলেজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিহুড। এই চার্চিয়ার্ড মানে হচ্ছে সমাধিক্ষেত্র। চার্চিয়ার্ড মানে সমাধিক্ষেত্র। ওয়ার্ডি ওয়ান ডিস্টেন্স প্রসপেক্ট অফ এন্টন কলেজ অড অন ডেথ অফ ফেভারিট ক্যাট, বিড়ালের মৃত্যুতে সে দুঃখ পাইছে। আর একটা হচ্ছে এন্টন কলেজের দূরত্ব নিয়ে তার একটা প্রসপেক্ট। এইগুলো সব বড় বড় নাম, এই কবিতার নামগুলো ওনার বড় বড়। থমাস গ্রে, থমাস গ্রে সম্পর্কে জাস্ট একটা এমসিকিউ পড়লে আপনাদের কাভার হবে। বারবার ঘুরে ফিরে কেন যে এই এমসিকিউটা আসে, আমরা এই কবিতাটা না পড়লে আসলে বুঝবো না, ইলেজি বা শোকগাথাটা না পড়লে বুঝবো না। সো এটা আমার পড়া নাই। এখানে বলছে কি হু হ্যাজ রিটেন দ্য পোয়েম ইলেজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চিহুড,
এটা কে লিখেছেন? থমাস গ্রে। একটাই প্রশ্ন আসছে 37 বিসিএসে, আসছে 33 বিসিএসে, আসছে 36 বিসিএসে। সো যে প্রশ্নটা আসে সেই প্রশ্নটা বারবার আসে। সো আপনাদের এই যে রাইটার্স থেকে এই কোশ্চেনটা আসছে, এটা একটু বারবার পড়ে নেবেন। এখন হয়তো প্রশ্ন আসবে পরের বার যে কান্ট্রি চার্চিয়ার্ড কে লিখেছেন, এইটা আবার বলবে যে এটা কোন ধরনের সাহিত্য, নানাভাবে কোশ্চেন আসতে পারে। তো 2 নাম্বারটা সলভ করেন। 2 নাম্বারটা একই কোশ্চেন। 2 নাম্বারটা 2, হু রোড দ্য ফেমাস পোয়েম অডিয়ন ডিস্টেন্স প্রসপেক্ট অ্যান্টন কলেজ? আনসারটা কি হবে? আনসার হবে থমাস গ্রে। 3 নাম্বার, হু ওয়াজ নন অ্যাজ ওয়ান অফ দ্য গ্রেভিয়ার্ড পয়েট, মানে ধূসর কবি, গ্রেভিয়ার্ড পয়েট, ধূসর কবি। গ্রেভিয়ার্ড বলতে আসলে বোঝাচ্ছে সমাধিক্ষেত্র নিয়ে লিখেছে এই ধরনের কবিকে, তিনি হচ্ছে থমাস গ্রে। এখান থেকে আর তেমন প্রশ্ন নাই। এই ছিল আপনাদের সাথে থমাস গ্রে সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা।